মেয়েদের গালে থাপ্পড় মেরে কি মজা, নরম গাল থাপ্পড় মেরে শান্তি, ইচ্ছে করতেছে আরো থাপ্পড় মারি। কিছু বুঝলেন না তো? তো চলুন ফ্ল্যাশব্যাকে যাই। আর কোনোদিন যেন আমার পেছনে না দেখি। আমি কি কুত্তা যে তোর মতো কুত্তির পিছনে যাব? কি আমি কুত্তি? তুই কুত্তি না হলে কলেজের ছেলেগুলো তোর পিছনে কুত্তার মতো গুড়গুড় করতো না। তোর মতো লুচ্চার সাথে প্রেম করা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তো লুচ্চাই, সেটা তুই এখন বুঝলি? তোর সাথে কেন যে কথা বলছি, অসহ্য একটা। এখন তো অসহ্য লাগবেই কুত্তি। আমারে কুত্তি বলবি না। তাহলে তোকে কি বলবো? ইরা কুত্তি। আপদ বিদায় হ, তোর সাথে ব্রেকআপ। তুই কে ব্রেকআপ করার কে? আমি করতেছি ব্রেকআপ, আর এই নে তোর ব্রেকআপ গিফট বলে মুখ থেকে চুইংগামটা বের করে ওর চুল আটকায় দিলাম। যা, আমি তো তোকে ভুলে যাব, কিন্তু এই চুইংগামের জন্য তুই আমাকে মনে রাখবি। টাটা এক্সকফ বলেই দিলাম দৌড়। ওখানে থাকলে হয়তো কপালে কষ্ট ছিল। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে আসুন, আপনাদের সাথে পরিচয়টা সেরে ফেলি। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মার 2 মাত্র সন্তান। বর্তমানে এলাকার বাইরে আছি। আর যার থেকে পালিয়ে আসলাম উনি হলেন আমার এক্স গফ ইস্টার জাহান ইরা। আমরা সেম ইয়ারে পড়ি। ইরাও এখানে পড়তে আসছে, গার্লস হোস্টেলে থাকে, আর আমি মেসে। 1 বছর হলো ওর আর আমার রিলেশনের। 1 বছর রিলেশনে প্রায় প্রতি সপ্তাহে একবার ঝগড়া হবে, আর বাকি দিনগুলো রাগ করে চলে যেত। আমি ইরাকে প্রথম প্রপোজ করেছিলাম। কিছুদিন ঘোরাঘুরির পর রাজি হয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো লাইফটা মজায় কাটবে, কিন্তু এই মেয়ে যে প্যারা দেওয়া শুরু করেছিল, কিছু হইলেই গাইল মায়ের সব একসাথে। আজ আমিও সবগুলোর শোধ তুলে নিলাম সুদে আসলে। নরম গালগুলোয় থাপ্পড় মেরে কি যে মজা, ইচ্ছে করতেছে গিয়ে আরো 2-1টা মেরে আসি, কিন্তু বেশি জিনিস ভালো না, তাই আর যাব না। বন্ধুদের কাছে আসলাম, তখন সিয়াম বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? মামা, ইরার সাথে ব্রেকআপ করে আসলাম। তাহলে থাম, আমি গিয়ে প্রপোজটা করে আসি। যা, ওকে আমি থাপ্পড় মেরে আসলাম, আমার রাগটা তোর উপর দিয়ে দিবে। তাহলে থাক, চল মেসে যাই। চল। মেসে এসে বিছানায় শরীরটা ছড়িয়ে দিলাম। তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? নাম্বারটা দেখো। ভাইয়ার নাম্বার। ভাইয়া বলো। একটা ঘটনা ঘটেছে। কে মরলো আবার? আরে ধুর, ফাজলামি করিস না। কি হয়েছে সেটা বলো। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একটা মেয়ে আমার সাথে কাজ করতো। মেয়েটা অনেক সুন্দরী। ভালো তো? আমি মেয়েটাকে ভালোবাসি। ভালো তো, তারপর? মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। ভালো তো, তারপর? আমি ওকে বিয়ে করতে চাই। ভালো তো, তারপর? তুই আব্বা আম্মুকে বল না। তারপর? শুধু তারপর তারপর করছিস কেন? কি করবো সেটা বল। তাতে আমি কি পাবো? কি চাস? বাইক। ওকে, কিন্তু আগে কাজ। ওকে, তুই আম্মুকে গিয়ে বল। তুই আয় না। টিসির জন্য অ্যাপ্লাই করছিলাম না, ওটার জন্য থাকতে হবে। ও আচ্ছা, তারপর? আমি আব্বু আম্মুকে ফোন করে পুরো পাম দিতেছি। তুই আমার ভাই, তুই ছাড়া আমার কে আছে বল? হইছে মনু, পাম দিও না, আমার কথাটা যেন মনে থাকে। থাকবে। শোনো, ফোনে লোড দিয়ে দে, আম্মুকে ফোন দিতে হবে। 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাইয়া 100 টাকা লোড দিয়ে দিল। আম্মুকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই? ভালো। কিছু কথা ছিল। ফোনে টাকা নেই, কলটা ব্যাক করো তো। মিথ্যা কথা বললাম, ফোনটা কেটে দিলাম। একটু পর আম্মু ফোন দিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে আম্মু, ভাইয়া না একটা মেয়েকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, কিন্তু ভয়ে বলতে পারছে না। আম্মু, মেয়েটা না অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, আমি নিজেই দেখিনি, পরীর মতো দেখতে। তুমি না করো না আম্মু, আর আব্বুকে রাজি করো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলতেছি, আর তোর আব্বুকেও বলতেছি। ওকে আমার সুইট মা, তুমি দুনিয়ার বেস্ট মা। হইছে, আসবি কোন দিন? পিসি দিলেই আমি চলে যাব। আচ্ছা, ভালোভাবে থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম,
বিকেলে সিয়ামকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে মেসে আসলাম। রাতে ভাইয়ার ফোন। হ্যালো, কি করিস? পাম দিস না। আম্মু ফোন দিছিল। দিছিল। কি বললো? বিয়ের বাসার নম্বর নিল আর বিয়ের ডেট ঠিক করলো। তোর তো ঈদ লেগে গেল তাহলে। ধুর বেটা, বিয়ে কোন দিন? আগামী শনিবার তুই আসবি না? না, পরের রবিবার আমার টিসি দেবে, ওটা নিয়ে যাব। আমার বিয়ে আর তুই আসবি না? মন খারাপ করিস না ভাইয়া, আমি যাব এখন। তাহলে আমি ডেট পিছিয়ে দিই। না, পিছানোর দরকার নাই, আমি বিয়ের কয়েকদিন পর যাব। ফোনটা কেটে দিলাম। ভাইয়া, আমি অনেক ফ্রি, বন্ধুর মতো। রাতে খেয়ে দিলাম ঘুম। পরে আর কলেজে গেলাম না। এর মধ্যে ভাইয়ার বিয়ে হয়ে গেল। ভাবির সাথে এই কয়দিনে অনেক কথা হয়েছে, ভাইয়ার সাথেও অনেক কথা হয়েছে। ইরার কথা অনেক মনে পড়েছে। ওর পাগলামিগুলো মিস করতাম, কিন্তু কিছু করার নাই। ব্রেকআপ তো ও করছে। আজ টিসি দেওয়ার কথা। কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ইরার বান্ধবী তিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। হেতি কোথায়? বাসায় গেছে, ওর ফোনের বিয়ে। ভালো থাকো, একবারে চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালোভাবে যেও। টিসি নিয়ে সিয়ামের সাথে ম্যাচে আসলাম। আমি আর সিয়াম দুইজনেই টিসি নিচ্ছি, কারণ আমরা ছোট থেকে একে অপরের সাথে থাকি। আমার এই জায়গায় চয়েসে আসে দেখে সিয়ামও আমার সাথে ভর্তি হয়। এখন দুইজনে ট্রান্সফার নিলাম। নিজ শহরে যাব, বাঘের মতো চলাফেরা করব। পরের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে উঠলাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। 6 ঘন্টা যাত্রা করে বিকেলের দিকে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল টিপ দিলাম। কিছুক্ষণ পর একজন মেয়ে এসে দরজা খুলে দিল। এটা নিশ্চয়ই আমার ভাবি যান। ভাইটু, কেমন আছো? জড়িয়ে ধরে। ভালো, ভেতরে আসো। আগে বলো ভাইয়া কই? রুমে আছে। ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া ঘুমাচ্ছে। ভাইয়া, ভাইয়া। আরে তুই কখন এলি? এখনই। বাইক কই আমার? পরে কথা হবে, এখন ঘুমাতে দে। ও, কাজের সময় কাজী, কাজ ফুরালে বাজি। ভাবি, তুমি কিছু বলো না। কি হয়েছে? আমি কিছুই তো বুঝলাম না। ভাবিকে সব কথা বললাম। তাহলে তুমি দেখো ভাইয়াকে আমার সাথে অন্যায় করতেছে না। ঠিকই তো, কাল তোমার বাইক কিনে দিবে। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে ভাবি, তুমি না অনেক কিউট আর ভালো, একদম আমার মায়ের মতো। হয়েছে, আর পাম দিতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আম্মুর সাথে কথা বলে আসি। আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নার ঘরে রান্না করতেছে। পিছন থেকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা? আরে তুই কখন আসলি? একবারও ফোন করলি না যে। এত প্রশ্ন? আমি যেটা প্রশ্ন করছি উত্তর দাও। তুই এসে গেছিস, এখন ভালো থাকবো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি। রুমে গেলাম, ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একবারে রাতে উঠলাম। উঠে ফোন টিপতে লাগলাম। একটু পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি সবাই বসে আছে। সবার সাথে অনেক গল্প করলাম। খেয়ে এসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। রাতে ঘুমানোর আগে আমার গান না শুনলে আমার ঘুম আসে না। গান শুনতে শুনতে কখন যে ঘুমাই পড়ছি। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, উঠো। ভাবি, আর একটু ঘুমাই না। ঘুমাও তাহলে, আর বাইক কিনতে যেতে হবে না। ভাই, বিছান থেকে উঠে বললাম। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ফোনে বেশি চার্জ ছিল না, তাই হয়তো আমি ঘুমের পরেই বন্ধ হয়ে গেছে। ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করে আমি, ভাবি আর ভাইয়া বেরিয়ে পড়লাম। শোরুমে গিয়ে বাইক কিনলাম। এই নাও চাবি, ঘুরে আসো। আমি চাবিটা নিয়ে ভাইয়ার হাতে দিলাম। বাইকটা তোমাদের দেওয়া, তাই প্রথম তোমরাই করো, বাসায় দেখা হবে। ভাইয়া ভাবি প্রথমে মানতে চাইছিল না, আমি জোর করে ওদের পাঠিয়ে দিলাম। তারপর সিয়ামকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সিয়াম আসলো। দুজনে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করতে করতে মাঠের দিকে গেলাম। তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি মিতু। কি রে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোন দিন আসলি তোরা? কালকে আসছি। চল বসে গল্প করি। 3 জন মিলে মাঠে বসে গল্প করলাম। দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে উঠে বাইরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় বাসায় আসলাম। ভাবি আর ভাইয়ার সাথে বসে
অনেকক্ষণ ধরে গল্প করে খাওয়া দাওয়া করলাম। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। ভাবির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠল। ভাবি আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। আমার কোনো বোন আর ভাবির কোনো ভাই না থাকায় ভাবি আমাকে ভাই বলেই ডাকে, কিন্তু আমি ভাবি বলেই ডাকি। এর মধ্যে কলেজে ভর্তি হয়ে গেলাম। ইমন ওঠ, কলেজে যাবি না? হুম কখন কলেজ ছুটি দিবে? হুম কি ওঠ, না হলে গায়ে জল ঢেলে দিব। উঠতেছি তো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজে আসলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম, তখনই ভাবির ফোন। কলেজ থেকে ক্লাস করে বের হতেই ভাবির ফোন। হ্যালো ভাবি। ভাই, আমার একটা কাজ করে দিতে পারবি? বলো। আমার বোন আজ আসবে, তুই যদি ওকে একটু স্টেশন থেকে নিয়ে আসতি। আচ্ছা, কিন্তু আমি চিনবো কেমন করে? ও নীল ড্রেস পরে আছে, একটু তাড়াতাড়ি যা ভাই, আমার ও ওয়েট করে আছে। বলেই ভাবি ফোন কেটে দিল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্টেশনে আসলাম। এখানে তো অনেক মেয়ে নীল ড্রেস পরে থাকতে পারে, কিন্তু ভাবির বোনকে চিনবো কেমন করে? কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা নীল ড্রেস পরা মেয়ে দেখতে পেলাম, কিন্তু মাথা নিচু করে বসে আছে। আমি তার কাছে গেলাম। এটাই হয় মনে হয়, কিন্তু এভাবে বসে আছে কেন? এই যে বেয়ান সাহেব, ভিক্ষা করা হলে বাসায় যাই। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকালো। মেয়েটাকে দেখে তো আমার তো শখ খেয়ে মরে যাওয়ার অবস্থা। কুত্তা, তুই এখানে? ওই কুত্তি, আমি এখানে আমার ভাবির বোনকে নিয়ে আসতে এসেছি, কিন্তু তুই এখানে কেন? আমি আমার বোনের বাসায় এসেছি। তোর বোনের নাম কি? রিয়া। আর দুলাভাই? ফাহাদ। হোয়াট দ্য ফাহাদ? হাই রে ফোডা কপাল, শেষমেশ আমার এক্স কিনা আমার ভাইয়ের শালি। উপরওয়ালা ঠাডা ফেলাও আমার উপর। কিরে চুপ কেন? কি বলবো, সবই কপাল। চল এখন। আমি কেন যাব তোর সাথে? তোকে এখনো জুতা মারিনি, তোর কপাল। আমার সাথে যাবি কারণ দুর্ভাগ্যবশত তোর বোন আমার ভাবি, আর আমার ভাইয়ের তুই শালি। আমার কথা শুনে এরার উপর ঠাডা পড়ার মতো অবস্থা। আমি এই বিয়ে মানি না। আমি এক্ষুনি আপুকে বাসায় নিয়ে যাব। তাই নাকি? যে আমি আমার ভাইয়ের আবার বিয়ে দিব। আমার কথাটা শুনে ইরা চুপ করে রইল। কি বাসায় যাবেন না ফিরে যাবেন? ইরা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আর সামনের দিকে হাঁটা শুরু করলো। ও সামনে সামনে হাঁটছে আর আমি পিছনে পিছনে। আমি বাইকের কাছে এসে থেমে গেলাম, কিন্তু ও হাঁটতে থাকলো। এই ম্যাডাম, বাইক এখানে। ও পিছনে তাকালো, আবার আমার কাছে আসলো। আমি বাইক স্টার্ট দিলাম, কিন্তু ও দাঁড়িয়েই রইল। কি হলো? ওটার ইচ্ছে আছে কি? ইরা কোনো কথা না বলে বাইকে উঠে বসলো। বাসার দিকে যেতে লাগলাম, তখন ইরা বলল, শোন, আপু যেন না জানে যে তুই আমাকে চিনিস আর আমাদের সম্পর্ক ছিল। সেটা তুই না বললে আমিই বলতাম। ভালো। বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে সাইড মিররে ইরার চেহারাটা দেখলাম। বাতাসে চুলগুলো উড়ছিল আর ইরা ওগুলো হাত দিয়ে ঠিক করছিল। খুব সুন্দর লাগছিল। সুইংগামের জন্য একটা নতুন হেয়ার কাটিং দিতে পারলি, একটা থ্যাঙ্কসও দিলি না। কুত্তা, ওই দিন যদি তোরে পাইতাম, জানিস আমার চুইংগাম ওঠাতে কত কষ্ট হয়েছে। ভালো তো। ইরা আর কোনো কথা বলল না। বাসার সামনে আসতেই রাস্তায় মিতুর সাথে দেখা। মিতু দেখার সাথে সাথে ডাক দিল, কই যাস? মার্কেটে যাব একটু। এটা কে? ভাবির বোন। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবি? তুই দাঁড়া, আমি নামিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমি বাইকটা নিয়ে বাসার সামনে আসলাম। ভিতরে যান, আমি আসছি। ইরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বাইকটা ঘুরিয়ে চলে আসলাম। মিতুকে নিয়ে মার্কেট করলাম। মার্কেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। নিচে গেলাম খাওয়ার জন্য, গিয়ে দেখি ইরা বসে আছে। আমি ওর সামনে বসে পড়লাম। আমি নিজের মতো খেতে লাগলাম আর ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে লাগলাম। ইরা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, মনে হয় কিছু বলতে চাইছিল। আমি খাওয়া শেষ করে উপরে আসতে যাব, তখনই ভাবি ডাক দিল, ইমন, ইরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসিস প্লিজ। আমি আজ পারবো না, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা ভাবি, ওনাকে রেডি থাকতে বলিও। বলেই নিজের রুমে চলে আসলাম। বিকেলে বাইকটা বের করে ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। আসতে দেরি করেছিল দেখে বাইকের হর্ন দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। সাদা ড্রেস, কপালে কালো টিপ, খোলা চুল, জাস্ট অসাম লাগছিল ওকে। ইরা
আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি মাথা থেকে হেলমেট নামিয়ে নিলাম। উঠোন ইরাকে নিয়ে বাইকে ঘুরতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বাইকটা থামিয়ে ফোনটা বের করলাম। বের করে দেখি মিতুর ফোন। হ্যালো। কই তুই? পার্কের পাশের রাস্তায়। পার্কে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা দাঁড়া। ফোনটা রেখে দিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। আমি বাইকটা রাখলাম আর ইরাকে বললাম, আপনি এখানে বসুন, আমি আসছি। আসলে আমি এখানে এসেছি ইরাকে জ্বালানোর জন্য, না হলে আসতাম না। আমি ভালো করেই জানি ইরা আমাকে এখনো খুব ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি মিতুর পাশে গিয়ে বসলাম, ওর সাথে কথা বলতে লাগলাম। এইদিকে ইরা একাই বসে আছে আর ভাবতিছে কুত্তাটা কোনোদিন ভালো হবে না, এই জন্যই ওর সাথে আমার রিলেশনটা ভাঙলো। ইচ্ছে করছে গিয়ে মাথা ফাটিয়ে দেই। কিরকম কাছে গিয়ে বলে আসি, কুত্তা, লুচ্চা, বদমাস। ইরা ইমনকে যা ইচ্ছে করে গালি দিতে লাগলো। ইমন আর মিতু কথা বলতেছিল। হঠাৎ করেই মিতু ইমনের কাঁধে ওর মাথাটা রাখলো। সেটা দেখে ইরার রাগ চরম সীমানায় পৌঁছে গেল। ইরা ইমনের বাইকটাতে একটা লাথি দিল। বাইকটা নিচে পড়ে গেল। আমি পিছন থেকে একটা শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি বাইকটা নিচে পড়ে আছে। আমি লাফ দিয়ে উঠে বাইকটার কাছে আসলাম। ও খোদা, আমার নতুন বাইক! ইরা তখন সাইড থেকে একটা লাঠি দিয়ে বাইকের পিছনের ইন্ডিকেটরে মারল। সাথে সাথে ওটা ভেঙে পড়ে গেল। ওই খাড়া খাড়া আমার নতুন বাইক রে ভাঙার সাহস কেমনে হয় তোর কুত্তি? কুত্তা, তোর বাইকরেও ভাঙবো আর তোকেও। বলেই আমার পায়ে লাঠি দিয়ে মারল। এত জোরে মেরেছে যে পায়ে লাগার সাথে সাথে ব্যথা শুরু হয়ে গেল। আরে আরে লাগছে তো। একে তো আমার বাইক ভাঙছস, তার উপর আমাকে মারলি। আজ তোকে ছাড়বো না। আমাকে মারা, আজ তোকে ছাড়বো না। বলেই ওর হাতের লাঠিটা নিয়ে ফেলে দিলাম। ওর কোমরে হাত দিয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। ইরা ছাড়ার জন্য ছটফট করছে। কুত্তা, ছাড় আমায়। আমিও ওর ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বললাম। ইরার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ইরা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ওর আরও কাছে যেতে নিজের চোখ বন্ধ করে ফেলল। তখন ইরা মনে মনে বলল, ইমনের এমন কাছে আসায় কেমন জানি ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। তাই নিজের চোখ বন্ধ করে ফেললাম। আমিও ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর কাছে যাওয়ায় ও আরও জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর ঠোঁটগুলো যেন আমাকে টানতে লাগলো। ওর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাগছিল। আমি ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। ইরাকে কিস করার সাথে সাথে ও চোখ খুলে ফেলল। তখন ইরা মনে মনে বলল, ইমন কিস করার সাথে সাথে কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতে লাগলো। প্রথমে কিছুটা ভয় পেয়েও গিয়েছিলাম। 3 মিনিট পরে ইরাকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আজ প্রথম ইরাকে কিস করলাম। কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? তুই আমার বাইক ভাঙতে চাইছিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ভাঙছি। আমারও ইচ্ছে হয়েছে, আমি কিস করছি। কেন? আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি? না, আমার ভাবির সম্পত্তি। তাই দেখে তুই আমাকে কিস করবি? সেটা আমার বাইক ভাঙচুর করার আগে ভাবা দরকার ছিল। ইরা আর কোনো কথা বলল না। মিতুর কথা মনে পড়তেই আমি মিতুর কাছে আসলাম। মিতু ফোন টিপতেছে। তাহলে পিছনে কি হয়েছে ও হয়তো দেখেনি। তখন মিতুকে জিজ্ঞেস করলাম, কিরে, কি করিস? তুই কই গেলি তখন? একটা কাজ ছিল, বাসায় যাব, চল। চল। মিতুকে বিদায় দিয়ে ইরার কাছে আসলাম। ইরা গাছের সাথে হেলানি দিয়ে দাঁড়ায় আছে। আমি বাইকটা তুলে স্টার্ট দিলাম। ইরা পিছনে এসে বসলো। ইরার সাথে লজ্জায় কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। কেমন করে কি যে হয়ে গেল ইরা ভাবতে লাগলো। ইমন কি তাহলে এখনো আমাকে ভালোবাসে? আমি তো এখনো ওকে ভালোবাসি, কিন্তু কুত্তাটা বুঝলে তো সবসময় ওর লুচ্চামি করতেই হবে। মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি বাদরটাকে। আমি নিজেও ভাবতে পারিনি ইমন আমাকে কিস করবে। এসব ভাবতে ভাবতে ইরার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে ওঠে। দুজনে বাসায় আসলাম। ওকে নামিয়ে দিয়ে বাইকটা রাখলাম। তারপর নিজের রুমে গেলাম।
ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি ইরা বসে আছে। আম্মু, ভাইয়া আর আব্বু কই? ওরা আসেনি, তোরা খেয়ে নে। ইরা আমার সামনে বসে আছে। দুজনে মাথা নিচু করে খেতে লাগলাম। ভাবি আসলো। কি রে ইরা, কেমন ঘুরলি? ভালো আপু, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা খেয়ে নে। আমি খেয়ে নিজের রুমে চলে আসলাম। রাতে ঘুম ধরছিল না, তাই ছাদে গেলাম। একটু পর মিতুর ফোন আসলো। কি রে, কি করিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুই? শুয়ে আছি। মিতুর সাথে কথা বলতে লাগলাম। তখন ইরা ছাদে এসে দেখে ইমন কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ইরার রাগ উঠে যায়, কারণ সে তো এখনো ইমনকে নিজের চেয়েও ভালোবাসে। তখন ইরা মনে মনে বলল, কুত্তাটা কোনোদিনও ঠিক হবে না, নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটার সাথে কথা বলছে। আজ ওর একদিন কি আমার একদিন। হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি ইরা। মিতু, ফোনটা রাখ, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা। মিতু ফোনটা কেটে দিল। ইরা আমার কাছে আসলো। কার সাথে কথা বলছিলি? মিতুর সাথে। এরপর থেকে যেন ওই ডাইনির সাথে কথা বলা আর দেখা করা না দেখি, বলে দিলাম। কেন? কথা বললে কি করবা? কি করব দেখাচ্ছি, দাঁড়া। ইরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল আর বলল, ফোন পাবি না, যখন দরকার হবে আমার কাছে বলবি, আমি দিব। না, ফোন ছাড়া আমার ঘুম আসে না, ফোন লাগবেই আমার। বলছি না পাবি না। ইরার কাছ থেকে জোর করে ফোনটা নিতে গেলাম, তখন ওর চোর পকেটে ফোনটা ঢুকিয়ে দিল। চোর পকেট কি জানতে চাই হিয়া? লজ্জা দিবেন না। এবার নিয়ে দেখা। মনটা খুব হতাশ হয়ে গেল। আমি নিচে যেতে লাগলাম, তখন ইরা আমার হাতটা টেনে ধরলো আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল আর ভাবতে লাগলো, হঠাৎ আমার যে কি হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ওকে কিস করার সময় ওর শরীরে এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ইরা এইভাবে কিস করবে ভাবতেও পারিনি। তখন ইরা বলল, আই লাভ ইউ। বলেই ইরা দৌড়ে নিচে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে এতক্ষণ কি হইল সেটা ভাবতে লাগলাম। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই আই লাভ ইউ বলল। আমার সাথে মজা নেবা? এবার দেখাবো মজা। যদি কাঁদিয়ে না ছেড়েছি তাহলে আমার নাম ইমন না। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি ইরা। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কাকে বলছো? আপনাকে। মজা নেওয়া বাদ দে, মাইর খাবি কিন্তু। অচেনা কাউকে তো আপনি করেই বলতে হয়। ফাজলামি বাদ দে, নিচে আয়, আপু নাস্তা করতে ডাকতেছে। বলেই ইরা নিচে গেল। কিছুটা রেগে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই টেবিলে বসে, আমি ইরার মুখোমুখি চেয়ারে বসলাম। খাওয়ার মধ্যে ইরা পায়ের উপর ওর পা উঠিয়ে দিল। আমি ওর দিকে তাকাতেই ও মুচকি একটা হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সোফায় গিয়ে বসলাম। তখন ভাবি বলল, কি রে, ওখানে গিয়ে বসলি কেন? টিভি দেখতে দেখতে খাবো। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাবি আর আম্মু রান্নাঘরে গেল। ইরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর ইরা আমার দিকে চেপে আসলো। আমি একটু সরে বসলাম। ও আরও চেপে আসলো। ধীরে ধীরে আমি একেবারে সোফার কোনায় চলে আসলাম। ইরা আমার শরীরের সাথে চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। এই যে, শুনছেন? কিছু বলবা? না, কিছু বলবো না। এমন ভাব করছে যেন কিছু বুঝে না। ধুর, এখানে আর থাকবো না। যেই উঠতে যাব, ইরা আমার হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে পড়ল। আরে কি হচ্ছে এটা? আম্মু, ভাবি কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমার কি। এখন চুপ থাকো, টিভি দেখতে দাও। ধুর বাল, ভালো লাগে না। না পারছি উঠতে, না পারছি বসে থাকতে। মুটকিটার ভারেতে পা ব্যথা ধরে গেল। আর একবার মুটকি বললে গলা টিপে মেরে ফেলবো। শুনলো কেমনে? হঠাৎ করেই ভাবির আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে ধাক্কা মারলাম। ইরা মেঝেতে পড়ে গিয়ে জোরে চিল্লানি দিল। ওর চিল্লানি শুনে
ভাবি রান্নাঘর থেকে চলে আসলো আর বলল, কি রে নিচে বসে আছিস কেন? বসে নেই, পড়ে গেছি। কেমন করে পড়লি? এই রে, এবার যদি বলে দেয় আমি ধাক্কা মেরে ফেলে দিছি। তখন আমি ভাবিকে বললাম, পা পিছলে পড়ে গেছে ভাবি। ও যা, রুমে গিয়ে রেস্ট নে। তখন ইরা ভাবিকে বলল, তোর কি তার ছিঁড়া? দেখতে পারতেছিস না? উঠতে পারতেছি না, রুমে যাব কেমন করে? ইমন ভাই, তুই একটু রুমে দিয়ে আয় না, আমাকে রান্নাঘরে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই একটু, তুই তো আমার সুইট ভাই। হইছে হইছে, আর মাখন মারতে হবে না, আসুন। ইরার দিকে হাত বাড়িয়ে ইরা হাত ধরে উঠতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো? উঠতে পারছি না। তাহলে কেমনে নিয়ে যাব? কোলে করে নিয়ে যাও। না, পারবো না। তখন ভাবি বলল, যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরাকে মুচকে মুচকে হাসছে। আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরেছিল। ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে শুইল। কি হলো, ছাড়েন। না, আগে পাপ্পি দাও, তারপর ছাড়বো। না, পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আমি ইরাকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে চলে আসতে যাব, তখনও হাত টান দিয়ে দিল। আমি ওর উপর পড়ে গেলাম। ইরা নিচে, আমি ওর উপরে। ইরা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত নরম আগে জানতাম না। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। আমি ইরার শরীরের সাথে মনে হয় মিশে গেছি। কি করছেন, ছাড়েন। কেউ এসে যাবে তো। আগে পাপ্পি। পারবো না। আচ্ছা, আমি নিজে নিয়ে নিচ্ছি। যে ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো। ভাবি, তুমি এখানে? কথাটা শুনে ইরা আমাকে ছেড়ে দরজার দিকে তাকালো। এই সুযোগে আমি পালিয়ে এলাম। কুত্তা, আমাকে টুপি পরানো, পরে দেখে নিব। আমি ওখান থেকে চলে আসলাম। নিজের রুমে এসে ফোন টিপতে লাগলাম। বিকেলে মিতুর ফোন আসলো। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? বড় মাঠে। আচ্ছা, একটু দাঁড়া, আমি যাচ্ছি। বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ইরার সাথে দেখা হয়নি, চুপচাপ চলে আসলাম। দেখতে পেলে কি যে করতো। মিতুর কাছে আসলাম। মিতুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠল। বের করে দেখি ভাবির ফোন। হ্যালো। কই তুই? আমি তো মার্কেটে আসলাম একটু। বাসায় আয় তাড়াতাড়ি। আচ্ছা। মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ভাবির রুমে গেলাম। গিয়ে দেখি ইরা আর ভাবি গল্প করতেছে আর চা খাচ্ছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি ফোন দিলে যে? সেই কখন বের হয়েছিস না বলে, তাই ফোন দিলাম। বস, তোর জন্য চা নিয়ে আসি। ভাবি চা আনতে গেল। আমি সোফায় বসে ফোনটা বের করে টিপতে লাগলাম। ইরা আমার সামনে এসে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারলো আর রাগী গলায় বলল, কই ছিলি? মিতুর সাথে দেখা করতে গেছিলাম, ও ফোন দিছিল। ওকে জ্বালানোর জন্য বললাম। তুই ওই ডাইনির কাছে গিয়েছিস কেন? আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সেটা স্বাভাবিক ব্যাপার। না, দেখা করতে যাবি না। ওই মেয়ের নজর ভালো না। 2 দিন দেখে বুঝে গেলেন ওর নজর খারাপ। ও তোর দিকে কেমন করে তাকায়। তুই ওর সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না। কেন? আমি কোনো মেয়ের সাথে কথা বললে দোষ, আর আপনি ছেলের সাথে কথা বললে কিছু না? আমার কথাটা শুনে ইরা চুপ হয়ে গেল। আসলে আমার ইরার ব্রেকআপ এই কারণেই হয়। ওর একটা ফ্রেন্ড ওকে লাইক করত, আর আমি ওকে বলেছিলাম যাতে ওর সাথে কথা না বলে, কিন্তু ও শুনেনি। উল্টো আমি কোনো মেয়ের সাথে কথা বললে সে রাগ দেখাতো। এর মধ্যে ভাবি চলে আসলো। ভাবি আসাতে ইরা নিজের জায়গায় গিয়ে বসলো। এই নে চা। দাও। ভাবির সাথে অনেক গল্প করলাম। রাতে খাবার টেবিলে ইরা আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল থেকে কলেজে যেতে হবে। সকালে ইরার ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো? কলেজে যাবা না? ওঠো। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ইরা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলে নাস্তার প্লেটটা নিয়ে আমার কাছে আসলো। আপনি নাস্তা করছেন? না, সকালে মিষ্টি নাস্তা করব দেখে নাস্তা করিনি। মানে?
দাঁড়াও দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো, হালকা করে ঠোঁটে একটা কিস করলো। এই হলো আমার মিষ্টি নাস্তা, তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নিচে আসো। বলেই ইরা চলে গেল। আমি এখনো থ হয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়ের মতিগতি বোঝা আমার পক্ষে সম্ভব না। নাস্তা করে রেডি হয়ে ব্যাগটা নিলাম। নিচে আসতেই আম্মির ডাক পড়ল। আম্মু বলো। এই নে। 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে, আমার কাছে তো টাকা আছে। লাগবে, রেখে দে। আর ইরাকে সাথে নিয়ে যা, ওকে একটু তোদের কলেজটা ঘুরিয়ে দেখাস। ও বাসায় একা একা কি করবে, তোর সাথে গেলে মনটা একটু ভালো থাকবে। আচ্ছা, রেডি হতে বলো। আমি রেডি। পিছন থেকে ইরা বলল, ও তার মানে আগে থেকে ঠিক করা সব কিছু। তাই বলি, হঠাৎ এত টাকা দিচ্ছে, সেটাও আবার আম্মু ভাবা যায়? হইছে হইছে, যা এখন। ইরার দিকে তাকালাম। নীল ড্রেস, খোলা চুল, জাস্ট রূপকথার রাজকন্যা। আমি বাইকটা বের করে আনলাম। ইরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি ইরার সামনে গেলাম। তখন ইরা আমাকে বলল, কেমন লাগছে আমাকে? আপনি কি ফ্যাশন শোয়ে যাচ্ছেন, না ছেলে পটাবেন যে এত সাজগোজ? ইরার মুখ কালো হয়ে গেল। ইরাকে এভাবে দেখলে কলেজের যে কোনো ছেলে ক্রাশ খাবে। তোমার যখন ভালো লাগছে না তাহলে চেঞ্জ করে আসি। থাক, লাগবে না, উঠো। ইরা উঠে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরাকে নিয়ে কলেজে আসলাম। বাইকটা পার্ক করে সিয়ামের কাছে আসলাম। সিয়াম ওর মামার বাসায় ছিল। তখন সিয়াম বলল, কিরে এরা এখানে? সিয়ামকে সব বললাম। ভাই, তোর ভাগ্য বলতে হবে। কিন্তু ওকে আগে একটু ভালো মতো মজা দিতে হবে আমাকে নিয়ে ফাইজলামি। তারপর দুজনে ইরার কাছে আসলাম। সিয়াম আর ইরা কথা বলল। আমি ইরাকে বললাম, আচ্ছা এখানে থাকুন, আমরা ক্লাস করে আসছি। তখন ইরা বলল, আমি কি করব এখানে? চত্বরে বসে থাকুন। আমি একা বসে থাকবো? থাকুন, আমি ক্লাস করে চলে আসব। আমি আর সিয়াম ক্লাসের দিকে যেতে লাগলাম। পিছনে ফিরে দেখি ইরা বসে আছে, আর কিছু ছেলে ওর দিকে যাচ্ছে, হয়তো কথা বলবে। ছেলেগুলো ইরার কাছে গিয়ে কি যেন কথা বলছিল। আমি আর সিয়াম ক্লাসে না গিয়ে ওদের কাছে গেলাম আর বললাম, কি হয়েছে ভাইয়া? আরে ইমন ভাই, তুমি এখানে? কি হয়েছে? আসলে ভাই, আমার ফ্রেন্ড এই আপুকে অনেক পছন্দ হয়েছে, তাই কথা বলতে আসছিলাম। ওটা তোদের ভাবি হয়? ভাই আগে বলবা তো, ভুল হয়ে গেছে, আর হবে না। আপু মাফ করে দেন প্লিজ। ছেলেগুলো চলে গেল। তখন সিয়াম আমাকে বলল, তোকে আজ ক্লাস করতে হবে না, তুই ওকে নিয়ে ঘুরে আয়। বাইকটা নিয়ে আসি। বাইকটা নিয়ে ইরার সামনে আসলাম। ইরা উঠে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবিজি, রোমান্স বাইরে গিয়ে কইলেন, এটা ক্যাম্পাস। বলেই সিয়াম দৌড়ে চলে গেল। আমি বাইকটা জোরে টান দিলাম। বাইকের মেয়ে পার তো দেখাতে হবেই। সারাদিন ইরাকে নিয়ে বাইকে ঘুরলাম। ইরা সারাদিনে অনেক বক বক করেছে। বিকেলের দিকে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে গেলাম। ইরা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু ও এখানে কখন এলো? আমি ইরার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে, মুখটা খুব মায়াবী লাগছে। হঠাৎ করে ইরার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, তুমি এখানে কখন আসলা? আসলে আপু তোমাকে ডাক দিতে বলেছিল, কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ, আমারও ঘুম পাচ্ছিল, তাই এখানেই ঘুমিয়ে পড়ি। কি, যদি ভাবি এসে দেখে ফেলতো তাহলে কি ভাবতো? যা ভাবার তাই ভাবতো। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। আমার কপালে একটা পাপ্পি দিয়ে ইরা চলে গেল। মেয়েটার মায়ায় আরো পড়ে যাচ্ছি। কি যে করি, ওকে কষ্ট দিতে পারছি না। আমি যাকে ভালোবাসি তাহলে কষ্ট
কেমন করে দেই। আর ওর থেকে দূরে থাকতে পারবো না। কালকে ওকে সব বলবো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবি আর ইরা আর আম্মু বসে কি যেন বলা বলি করছে। আমি যেতেই চুপ হয়ে গেল। তখন আম্মু বলল, ঘুম হলো? তারপর ভাবি বলল, খুব ভালো ঘুম হয়েছে তাই না? কি বলছো কিছুই বুঝতেছি না। আপনাকে আর কিছু বোঝা লাগবে না, বসো এখানে। আমি গিয়ে ভাবির পাশে বসলাম। তখন আম্মু বলল, তোরা গল্প কর, আমি রান্নাঘরে যাই। আম্মু রান্নাঘরে চলে গেল। তখন ভাবি বলল, আমিও যাই, আম্মুকে সাহায্য করি। ভাবিও চলে গেল। আমি বসে ফোন টিপতেছি আর টিভি দেখতেছি। হঠাৎ ইরা এসে আমার কোলে শুয়ে পড়লো আর টিভি দেখতে লাগলো। আর কি করছো ভাবি, এসে যাবে তো? আসলে আসুক, আমার কি। ইরা টিভি দেখতে লাগলো আর আমি রান্নাঘরের দিকে তাকিয়ে রইলাম ভাবি আসছে কিনা। ইরার দিকে তাকালাম। ইরা টিভি দেখতে ব্যস্ত। ইচ্ছে করছে ইরার মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু কেন জানি সাহস হচ্ছিল না। তাই চুপচাপ বসে রইলাম। একটু পর ইরাকে ভাবি রান্নাঘর থেকে ডাক দিল। ইরা উঠে রান্নাঘরে চলে গেল। একটু পর 1 কাপ চা হাতে নিয়ে আসলো, এনে আমাকে দিল আর পাশেই বসে পড়ল। অর্ধেক চা খেতেই ইরা কাপটা নিয়ে বাকিটা চা খেতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। তখন ইরা বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না এমনি। বজ্জাত কোথাকার চায়ের কাপটা নিয়ে নিল। রাতে খাবার খেয়ে রুমে আসলাম। এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ইরা নাস্তার টেবিলে বসে আছে, আমিও বসে পড়লাম। খাওয়ার সময় ইরা পায়ে গোতা দিতে লাগলো। এক সময় পা সরিয়ে নিলাম। ইরার পা চেয়ারের সাথে লাগলো, তাই হয়তো ওর মুখ কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, কারণ ওর ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। কলেজে ক্লাস করে বের হচ্ছি, তখনই মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে খুব ঘুরলি। কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। এখানে না, বিকেলে পার্কে আয়। আচ্ছা চল, তোকে নামিয়ে দিই। মিতুকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। তখন আম্মু বলল, কই ছিলি? কলেজে। কই আবার থাকবো? তোর বাইকের পেছনে মেয়েটা কে ছিল? ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিন যেন কোনো মেয়েকে বাইকের পেছনে নেওয়া না দেখি, আর কোনো মেয়ের সাথে প্রেম টেম করা যেন না শুনি। আম্মু, আমার রুমে চলে আসলাম। এসে দেখি ইরা আমার বিছানায় বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে আর কান্না করতেছো কেন? ইরা কান্না করেই যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম। ও উঠে সোজা আমার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘুরোঘুরি করতেছিস। বলে ইরা কান্না করতে লাগলো। আরে আমি তোকে বাসায় নামিয়ে দিতে গেছিলাম। তোকে বাসায় নামিয়ে দিতে হবে কেন? ওর কি হাত পা নেই? ও চলতে পারে না? রিক্সায় যাবে, অটোতে যাবে, তোর বাইকে কেন? আর নিব না, হইছে, এবার কলার ছাড়ো, লাগছে। ইরা আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো আর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে দে। ঠিক আছে, সারাদিন না খেয়েছিলাম, এখন না খেয়ে শুয়ে থাকি। ইরা আমার মুখ তুলে তাকালো, তারপর আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হইছে, এখন চুপচাপ শুয়ে থাকবি। ইরা আমার বুকে শুয়ে পড়ল। এক সময় ইরা ঘুমিয়ে পড়ল। আমি ওকে রেখে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করলাম। তখন আমি ভাবিকে বললাম, ভাবি আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন, তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুইও ওই ঘরে গিয়ে ঘুমা। কি বলছো জাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি ভাবির ঘরে গিয়ে শুয়ে পড়লাম।
বিকেলে ঘুম থেকে উঠে দেখি ইরা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি ইরাকে ডাক দিলাম। একটু পর ইরার ঘুম ভাঙলো। চোখে মুখে ঘুমের ছাপ কম, রাগেরটাই বেশি। এইভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? আমার তো খিদে লাগছিল, তাই উঠে আসছিলাম। তারপরে কেন আমার পাশে গিয়ে শুয়ে পড়লি না? ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি যেন তার রুমে শুয়ে পড়ি। তাই আমি এখানে এসে শুয়ে পড়ছিলাম। দোষ করতে আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আম্মু যে বাইকে মেয়ে উঠতে মানা করছে। সেটা অন্য মেয়ে ওঠাতে মানা করছে, আমাকে না। কেন? তোমার আম্মুকে গিয়ে বলো, আমি কি জানি। আমি রেডি হতে গেলাম। ইরা রেডি হতে গেল। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কি ইরাকে বাইকে নিব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। ধুর, কিছুই বুঝি না। কি বলো তোমরা? বাইকটা বের করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ইরা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনে পার্কের দিকে গেলাম। ইমন, গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি গাড়ি দাঁড় করিয়ে ওকে আইসক্রিম কিনে দিলাম। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমি পার্কের ভিতরে এসে দেখি মিতু বসে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে, কখন এলি? একটু আগে। বস। না, বসবো না। কি বলবি বল, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আই লাভ ইউ। আমি সত্যি সত্যি তোকে অনেক অনেক ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। মিতুর কথা শুনে আমি তো পুরাই থ হয়ে গেলাম। তখনই কে যেন আমাকে টান দিয়ে মিতুর থেকে আলাদা করে দিল। পিছনে তাকিয়ে দেখি ইরা। ঠাস 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 2-3টা পড়ে গেল গালে। মাথাটা ঝিমঝিম করছে। কুত্তা, এই তোর কাজ? অন্য মেয়ের সাথে লটর পটর করা? তখন ইরাকে মিতু বলল, এই, তুই ওকে মারলি কেন? আমি এখানে তোমার সাথে কথা বলছি না, চুপ থাকলে ভালো হয়। মানে কি বলতে চাস? আর তুমি কোন সাহসে মারলে ওকে? ইরা মিতুকে চর মেরে বসলো। আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ থাকতে? ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই ওকে জড়িয়ে ধরেছিলিস কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিব, কিন্তু আমি ভুলছিলাম। তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না। আসলে আমি পাগল। কেন যে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো, তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করতে গেছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসা নেই। আসলে আমার মতো মেয়েকে হয়তো ভালোবাসার যোগ্যও নয়। পারলে ক্ষমা করে দিও। ইরা কাঁদতে কাঁদতে মিতুর কাছে আসলো আর বলল, আপু, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা সহজ, কিন্তু বিপরীত মানুষটার ভালোবাসা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। আবার সম্ভব নয়, সম্ভব হয়ও না। যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। এমন খুব ভালো ছেলে, আপনাকে অনেক ভালো রাখবে। মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি। আপনি হয়তো এটাও ভাবছেন যে ইমনকে আমি আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না, আমি আপনাদের পথের কাঁটা হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, পারলে মাফ করে দিন প্লিজ। কথাটা বলে ইরা ওখানে থেকে কান্না করতে করতে চলে আসলো। আমি বাইক নিয়ে ইরার পিছন পিছন বাসায় আসলাম। ইরা ওর রুমে ঢুকে গেল। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ধুর, কি করতে গেলাম আর কি হয়ে গেল। আমাকে ইরাকে বলতেই হবে সত্যিটা। আমি ইরার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। ইরা হয়তো কাঁদছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। আমি ইরাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ইরা দরজা খুলল না। আমি দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। ইরা দরজা খুলল। তখন ইরা বলল, প্লিজ আমায় একটু একা থাকতে দিন। যদি আপনি আর একবার এখানে এসেছেন তাহলে আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব। কথাটা বলেই ইরা দরজা বন্ধ করে দিল। আমি রুমে চলে আসলাম। একটু পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি ইরা নেই। তখন আম্মু বলল, ইরার সাথে তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো।
তাহলে ও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়ে নিজের রুমে চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ভাবি। আমার ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, এমনি ভালো লাগছে না তাই। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? আসলে তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করছে, তাই খুব খারাপ লাগছে। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব, তুই এখন ঘুমা। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি চুপ করে শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ইরার হাসি মুখটা সামনে আসছে। যে করেই হোক ওকে আমাকে পেতেই হবে। ওকে আর আমার থেকে দূরে যেতে দিব না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ইরা, আমি তোমাকে ভালোবাসি। কাল যে করেই হোক ওর থেকে ক্ষমা চাইতে হবে। দরকার পড়লে ওর পায়ে পড়ব, কিন্তু ওকে নিজের থেকে দূরে যেতে দিব না। সারা রাত ঘুম হয়নি। ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুম ফাঁকা, ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কয়টা ট্রেনে? 10টা 30-এ। আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইডে বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়ল। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা? পেলি ওকে? না ভাবি। আচ্ছা তুই বাসায় আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা, আমি এখনই আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরার ছবিটা ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে। আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগাই দিই। চোখ খুলে দেখি মাথায় হাত আর পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি, তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদের ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ তোর যদি কিছু হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কি করে বল? কিছু হয়নি তো? কিছুই হয়নি। তুই জানিস তোর মাথায় হাত পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকেলে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবেই হাঁটতে পারতেছি, কিন্তু হাতটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি। আকাশে তারার মেলা। হাজারো তারার ভিড়ে চাঁদটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। ভাবি, তুমি এখানে? এত রাতে এখানে মনমরা হয়ে বসে আছিস এখনো? বলবি তোর কিছু হয়নি তো? আসলে ভাবি। ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি, আমি ইরাকে ভালোবাসি, আর আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া আর আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনের সব কথা ভাবিকে খুলে বললাম। বুঝলাম না, শুধু একটা ভুল বুঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগেই বুঝে গেছি। আচ্ছা আমি দেখি কি করা যায়, কিন্তু একবার মন খারাপ করে বসে থাকা চলবে না। যা রুমে গিয়ে রেস্ট নে। এভাবে 5 দিন কেটে গেল। মাথা হাত পায়ের সেলাই খুলে ফেললেও দাগগুলো রয়েই গেছে। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙল। এমন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন? আজ তুই, আমি আর তোর ভাইয়া আমাদের বাসায় যাব। ভাবির কথাটা শুনে আমার খুশির সীমানা ছিল না। ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ভাবি, তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হইছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কিরে, ব্যাগ গোছানো শেষ?
হুম, কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? রেডি হচ্ছে। প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে হয়েছে, তোর তো আর তর্স হয়েছে না। কেন? আচ্ছা, তুমি আরেকটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোন দিন ময়দা মাখি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মায়ের হয়নি অনেক দিন। ও, তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতে তোমার ময়দা মাখতে অনেক সময় লেগে গিয়েছে, আর দেরি করলে ট্রেন মিস হয়ে যাবে। কি, আমি ময়দা মাখি? যাবই না আমি, যাও তোমরা। আহ ভাবি, রাগ করছো কেন? ভাইয়া তো মজা করে বলছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না। আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওরা খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তর্স হয়েছে না, কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পারছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না এমনি, তবে একটা কথা বলে দিই, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাচ্ছিলি? আরে না, আমি তো ভাবছিলাম আধা ঘন্টা। আর বাবারে বাবা, কি প্রেম পাগল দেবর আমার। ধুর, তোমাদের যত সব আলতু ফালতু কথা, থাকবই না আর এখানে। কথাটা বলার পর সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কার যেন হাত পড়ল। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে পড়েছি, তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশন আসলো। স্টেশন থেকে বেরিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আর একটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া, রিক্সার ভাড়া দিয়ে চলো। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার দরজার কলিং বেল চাপতেই একটা মহিলা দরজা খুলে দিল, আর ভাবি তাকে জড়িয়ে ধরল। হয়তো এটা ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভিতরে গেলাম। তখন ইরার মা বলল, ইরা, ইরা দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে, হয়তো সারা রাত ঘুমায় না। তখন ইরা বলল, কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি? ভালো আছি, তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার কি অবস্থা করেছিস বলতো? ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করছে না। আমি কি করব বল? ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দিব। ইরা, ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরার চোখ আমার উপর পড়ল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার মাথা নিচু করলো। তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এটা আপনার রুম। ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। ইরা পাশের রুমে ঢুকে গেল, হয়তো ওটা ওর রুম। ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছু লোক থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাইয়া ওদের জামাই ভাইয়াকে খাওয়াক, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। আহ কি ব্যথা, পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে, ভাইয়ার যে কি অবস্থা হচ্ছে কে জানে। আহ ব্যথা। হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকিয়ে দেখি একটা মেয়ে। ভাইয়া, আসতে পারি? আসো। এই নিন।
হাতে একটা 7 আপের বোতল ধরিয়ে দিয়ে, যাক মেয়েটা মনের কষ্ট বুঝছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিন্তি, আমি আপনার ভাবির চাচাতো বোন। ও আচ্ছা। ভাইয়া একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে কিসের দাগ? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিন্তি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছিল শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতেছো কেন? ঘুরতে যাব, চলো। যাও তোমরা, আমি যাব না। ও, ইরাও যাবে আমাদের সাথে। তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আর একটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমি এক কোণে। ইরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় ইরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের উপর যেই হাত দিতে যাব অমনি ও হাত সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়া আর ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর এদিকে আমি শুধু বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো আর ইরাকে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম বস। ছেলেটি ইরা আর আমার মধ্যে বসে ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম। ইরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন ছেলেটার সাথে হেসে কথা বলছে। এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়াধুরা দেই, কিন্তু কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো? এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম আর মেয়েটাকে বললাম, কারো জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে বসে আছেন তাই বললাম। একা বসে থাকলে কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অত বুঝে কি হবে বলেন তো? আমি ইমন। আমি নিশি। আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোনটা? এই যে কারোর জন্য অপেক্ষা করছেন কি না? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। কে সে? ওই যে দেখছেন একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে আর আপনি এখানে বসেছেন? ব্যাপারটি ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আমি নিশির সাথে গল্প করতে লাগলাম। এদিকে ইরা রিয়াদের সাথে কথা বলা বাদ দিয়ে আমার এর দিকে তাকিয়ে আছে। তখন রিয়াদ বলল, কিরে কি হলো? ওইদিকে কি দেখিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, তুই যা, আমি পরে বলবো। এখন আমার ভালো লাগছে না। রিয়াদ চলে গেল। ইরা ইমনকে কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছে। ইমনকে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে দেখে ইরার আর সহ্য হলো না। সে তার আপুর কাছে গেল। তখন তার আপু বলল, কি রে, তুই এখানে? ইমন কই? আছে, চল বাসায় যাব। এক্ষুনি? একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি ওঠ। দুলা ভাই ওঠেন তো। আচ্ছা, ইরা যখন বলেছে চলো চলে যাই, কিন্তু ইমন কই? আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। ইরা ইমনের কাছে আসলো। কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। আসার সময় অবশ্য ইরার মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগি লোকে তাকাচ্ছিল। মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম।
ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম। সিগারেট খাওয়াটা আমার নেশা না, দিনে 1টা থেকে 2টা না খেলে নাই। হঠাৎ একটু পর কারো পায়ের আওয়াজ পেলাম, সিগারেটটা লুকিয়ে ফেললাম। ইরা ছাদে উঠল। সিগারেটটা দূরে ফেলে দিতে চাইলাম, কিন্তু দিলাম না, দেখিও কি করে। ইরা ছাদের এক কোণে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়েই সিগারেট খেতে লাগলাম। তখন ইরা বলল, এটি কি আপনার বাসা যেখানে সিগারেট খাচ্ছেন? না, কেন? এখানে সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ বারণ, আর এই ছাদে যার তার আসা এলাও না। এক্ষুনি নেমে যান। তাহলে আমি যার তার এর মধ্যে পড়ি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। ও ভালো তো, কথায় ভালোই বিষ ঢালতে শিখে গেছো। যাই হোক, আমি নেমে যাচ্ছি, কথাটা বলেই নিচে চলে আসলাম। ইরাদের বাসার পাশে একটা চায়ের দোকান আছে, ভাবিকে বলে ওখানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। ইরা ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ওকে দেখতে না পেলেও চাঁদের আলোয় ওর ছায়াটা ঠিকই দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার দেওয়া বিষগুলোকে মন থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ইরা দাঁড়িয়ে। ওর মুখোমুখি না হয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কোনোভাবেই হার মানলে চলবে না, পুরো চেষ্টা করতে হবে। কোনো মতেই আমি ইরাকে আমার জীবন থেকে আলাদা হতে দিব না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাইয়া নাস্তা করছে, পাশে সিনথিয়া আর ইরাও আছে। আমি গিয়ে সিনথির পাশে বসলাম। আমি আমার মতো খেতে লাগলাম। এর মধ্যে সিনথি আমার কানের কাছে আসলো আর বলল, ভাইয়া আপনি আর আমি আজ ঘুরতে যাব। পাশ থেকে কথাটা হয়তো ইরা শুনতে পেল। ইরা সিনথির দিকে রাগি লোকে তাকালো। ওর চোখ দেখে সিনথির যায় যায় অবস্থা। তখন ইরা সিনথিকে বলল, এত কথা কিসের খাওয়ার সময়? যা উপরে যা। তখন ইরাকে ভাবি বলল, আরে ওকে খেতে দে আগে। না, ওর খাওয়া লাগবে, তুই উপরে যা। সিনথি ভয় পেয়ে উপরে পালালো। ইরা আমার দিকে একবার তাকিয়ে উঠে গেল। ওর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। সারাদিন ইরার সাথে কোনো কথা হয়নি। বিকেলে বাজার যাওয়ার জন্য বের হলাম। তখনই সিনথি আসলো আর বলল, ভাইয়া কই যান? একটু মার্কেটে যাব। ও আমিও যাব, চলুন, আমার কিছু কেনাকাটার আছে। আমি আর সিনথি বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে সিনথি কেনাকাটা করতে লাগলো। তখনই একটা শপে একজোড়া পায়েল দেখে খুব পছন্দ হলো। আমি পায়েলগুলো ইরার জন্য কিনে নিলাম। ইরার পায়েল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বেরিয়ে আসবো, তখনই দেখলাম ইরা মার্কেটের ভিতরে যাচ্ছে। ভাবলাম এক্ষুনি পায়েলগুলো ওকে পরিয়ে দেই, তাই ওকে ডাকতে লাগলাম। কিন্তু ও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। কি হলো, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরার ইচ্ছা হয়? কুত্তা বাবা মা শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের জন্মের ঠিক নেই, সেই জন্য তোরা এমন করিস। আরেকদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। কথাগুলো বলে ইরা চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। আশপাশের সব মানুষ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইরা এমনটা করতে পারলো? হয়তো ভুলটা আমারই, কিন্তু আমার বাবা মা নিয়ে না বললেই পারতো। আজ বুঝে গেলাম ওর মনে হয় আমি আর নেই। হঠাৎ করে কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে ফেললাম। তাকিয়ে দেখি সিনথি। ভাইয়া, আপু তোমার সাথে এমন করলো কেন? আমি ভাবতেও পারিনি আপু এমন করবে। তুমি তো খারাপ কিছু করনি। আরে বাদ দাও, আমি কিছু মনে করিনি। সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি আপুর ব্যাপারে অনেক লজ্জিত। আমি আপুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে কি বলছো? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করনি। সব দোষ আসলে আমার ভাগ্যের। বুঝলাম না। আসলে কি জানো, মানুষ যখন কাছে কিছু পায় তার মর্যাদা দিতে পারে না, আর যখন সেটা চলে যায় তখন সেটা তার কাছে অনেকটা দামি হয়ে যায়। আর কিছু সময় উপর থেকে সেটা লেখা থাকে না। আমার ক্ষেত্রে হয়তো উপরওয়ালার মর্জি। কারোর মনে জায়গা করে নিতে উপরওয়ালার মর্জি থাকা লাগে নাকি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পেতে গেলে, একটা হ্যাপি এন্ডিংয়ের জন্য তার আদেশ থাকা লাগে। তার ইচ্ছে না থাকলে রাস্তায় একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যাবেই। তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। একদিন বুঝতে পারবা। চলো বাসায় যাই। চলো।
বাসায় আসলাম, ভাবি আমাদের কাছে আসলো আর আমাকে বলল, কি রে তোর গালে কিসের দাগ? তখন ভাবিকে সিনথি বলল। জানো আপু, ইরা আপু না। কথাটা বলার আগে আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে একটা মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে দাগ পড়ে গেছে। ভাবি আমার দিকে তাকালো। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। উপরে এসে শুয়ে পড়লাম। কি এমন ভুল করেছিলাম যে ইরা আমার সাথে এমনটা করলো? ভেবেছিলাম ওর অভিমানের জন্য হয়তো এমনটা করছে, কিন্তু এখন বুঝতে পারছি ইরা আর আমাকে ওর জীবনে চায় না। তাহলে ওর ইচ্ছেটাই থাক। নীরবে কেঁদে চলেছি। কেন জানি না নিজেকে খুব একা লাগছে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চিরদিনের মতো হারিয়ে গেল। শত চেষ্টায় তাকে আটকে রাখতে পারলাম না। চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। চোখের পাতাগুলো জলে ভিজে গেছে। ভালোবাসা আমার সাথী না হলেও কষ্টগুলো আজ আমার সাথে ঠিকই আছে। ভালোবাসার সবচেয়ে বড় পাওনাটা হয়তো পেয়ে গেলাম। নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে আম্মু আব্বু ভাইয়া ভাবিকে ধোঁকা দেয়া হবে। তাই এই যন্ত্রণা নিয়ে সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। সারা রাত কেঁদেই গেলাম। বাইরে খেয়ে এসেছি বলায় ভাবি আর ডাকেনি। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে আছি। চাঁদের আলোয় কেমন যেন একটা মায়া আছে। আর আজ বুঝলাম কেন জ্যোৎস্না রাতের চাঁদ সবার পছন্দের রাতের একলার সময় পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়। তা ভালো হোক বা খারাপ, রাতের আকাশ কখনো কাউকে একা রাখে না, সাথে রেখে দেয় কিছু কষ্টদায়ক পুরনো স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে চায়ের দোকানের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি যে মনে হলো, পিছনে তাকিয়ে দেখি ইরা আসছে। আমি কিছু না বলে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট ধরিয়ে পার্কের দিকে গেলাম। একটু পর ইরা ওর কিছু বান্ধবীর সাথে পার্কে এলো। আমি ওকে দেখে মাথা নিচু করে রইলাম আর নীরবে সিগারেট খেতে লাগলাম। হঠাৎ করেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি জল মুছে বড় একটা নিঃশ্বাস নিলাম। তারপর আরেকটা সিগারেট ধরালাম। এদিকে ইরা ইমনকে সিগারেট কেনা দেখে ওর পিছনে আসে, সাথে কিছু ফ্রেন্ডকেও নিয়ে আসে, যাতে ইমন বুঝতে না পারে। ইরা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কালকের ঘটনার জন্য ইরাও সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত ইমনের জন্য কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্যই ও কষ্ট পাচ্ছে। সব আমার জন্য। কোন মুখে ওর কাছে যাব? এসব কথা ভাবতে ভাবতে ইরা কেঁদেই ফেললো। তখন ইরার ফ্রেন্ড বলল, কি রে কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো। ইরা আর ওই জায়গায় না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তখন ইমন একটু পর সামনে তাকিয়ে দেখে ইরা নেই। সারা দিন পর বিকেলে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন ধরিনি। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি আমাকে দেখে বলল, কই ছিলি? বাইরে। কি হয়েছে তোর বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি। উপরে যা, তোর সাথে আমি একটু পর কথা বলছি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা খুব ব্যথা করছে। একটু পর ভাবি আসলো আর বলল, তুই সিগারেট খাস? আমি চুপ হয়ে গেলাম। আমি নিজের তোর শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়েছি। কি হলো বলছিস না কেন? আমি চুপচাপ করে রইলাম। আর যেন কোনোদিন সিগারেট খাওয়া না দেখি। তারপর ভাবি আমার কাছে আসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, ইরা কি বলেছে তোকে? কিছু বলেনি। তুই বলবি না আমি জানি। ভাবি সিনথিকে ডাক দিল। একটু পর সিনথি রুমে আসলো আর সিনথিকে বলল, কাল মার্কেটে কি হয়েছিল? কই কিছু হয়নি তো আপু। আরেকবার মিথ্যা কথা বললে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো বচ্চাত মেয়ে। ভাবির ধমকে সিনথি কেঁদে দেয়। কান্না করা বন্ধ কর। ভাবির ধমকে সিনথি চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এখন বল কাল কি হয়েছিল? একটাও যদি মিথ্যা বলেছিস তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। সিনথি সব কথা ভাবিকে বলে দেয়। ভাবি রেগে আগুন হয়ে যায়। আমার হাত ধরে ইরা রুমে নিয়ে যেতে লাগলো। ভাবি আমার কথাটা শুনো, ইরার কোনো দোষ নেই, আমি ওর হাত ধরেছিলাম। তাতে কি হয়েছে? এর আগে মনে হয় তুই ওর হাত ধরিসনি। আর হাত ধরেছিস বলে তোকে মারবে, বাবা মা তুলে গালি দিবে। ভাবি আমার কথাটা শুনো একবার। একদম চুপ করে থাকবি। ভাবির এমন রূপ কোনোদিনও দেখিনি। ভাবি রেগে একদম আগুন হয়ে আছে। ভাবি আমাকে ইরার রুমে নিয়ে গেল। ইরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন ভাবি ইরাকে বলল, তুই কালিমনকে কেন মেরেছিস? ও কোন সাহসে আমার হাত ধরেছিল? আপু আমার কথাটা শোন।
চুপ, তোকে নিজের বলতে ঘৃণা করছে। তুই জানিস ইমন তোকে কতটা ভালোবাসে, তাও তুই ওকে অপমান করলি, ওর বাবা মা নিয়ে গালি দিলি। ওর বাবা মা এখন আমারও বাবা মা। তুই এতটা নিচ হয়ে গেছিস জানতাম না। ইরা নীরবে কান্না করে যাচ্ছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমারই ভুল। আমি কেন ইমনকে এখানে আনতে গেলাম? কালকে আমরা এখান থেকে চলে যাব, তারপর আরো কোনো দিন এই বাসায় আসবো না। ইরা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তখন ভাবি ইমনকে বলল, ইমন ভাই, আমাকে মাফ করে দে। আমার বোন এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি। কি করছো ভাবি? তুমি আমার বড়, তোমার মাপ চাওয়া মানায় না। ভাবি ওখান থেকে চলে গেল। আমি ইরার দিকে একবার তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, যেন কিছু বলতে চাইছে। ওর মুখটা খুব মায়াবী লাগছে, কিন্তু এই মায়ায় আর জড়িয়ে লাভ নেই। আমার রুমে চলে আসলাম। একটু পর ভাবি এসে আমার কাপড় গুছিয়ে দিতে লাগলো। ভাবি, ও তো তোমার নিজের বোন, তুমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবা? এইরকম বোনের দরকার নেই যে মানুষকে মানুষ মনে করে না। কিন্তু ভাবি। চুপ, একটাও কথা বলবি না। সব কাপড় গুছিয়ে দিয়েছি, কাল সকালে তাড়াতাড়ি বের হবে, ঘুমিয়ে পড়। কথাটা বলেই ভাবি বেরিয়ে গেল। রাতে ঘুম আসছে না, জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে হালকা বাতাস বইছে, পরিবেশটা মনোরম মনে হচ্ছে। হঠাৎ করেই ইরার জন্য কেনা পায়েল দুটোর কথা মনে পড়ল। ব্যাগ থেকে পায়েলগুলো বের করে নাড়াচাড়া করতে লাগলাম। ইরার জন্য বসে বসে একটা চিঠি লিখলাম। পায়েল আর চিঠিটা নিয়ে ইরার রুমে গেলাম। দরজা খোলা আছে। ভিতরে গিয়ে দেখি ইরা ঘুমিয়ে আছে। ওর পায়ের কাছে গিয়ে পায়েল দুটো পরিয়ে দিলাম। চিঠিটা পায়েলের সাথে আটকে দিলাম। কিছুক্ষণ ওর খাটের পাশে বসে ওকে দেখতে থাকলাম। ওকে দেখে মন ভরছেই না। অনেকক্ষণ বসে থাকার পর ওর কপালে একটা মায়া এঁকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। সারা রাত ওর সাথে কাটানো কথাগুলো ভাবতে লাগলাম। কিভাবে যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে সে ভাবি ডাকলো, ঘুমের ভান করেছিলাম। ভাবি ডাক দেওয়ার একটু পর উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলাম। যাওয়ার আগে ইরার রুমে গেলাম। ইরা এখনো ঘুমিয়ে আছে। ইরার পাশে গিয়ে বসলাম। মন ভরে ওকে দেখতে থাকলাম। ওর চুলগুলোর জন্য মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখন ইরা নড়ে উঠল। পায়ের মধ্যে পায়েলের সাথে চিঠিটা দেখলাম। বুক বড় নিঃশ্বাস নিয়ে চলে আসলাম। নাস্তা করে বেরিয়ে পড়লাম। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে পায়ে পায়েল, আর পায়েলের ভিতরে একটা চিঠি। ইরা চিঠিটা খুলে পড়তে লাগলো। ইরা কি বলবো ভেবে পারছি না। আজ মনটা কেমন যেন করছে, খুব একা লাগছে। তোমার থেকে দূরে চলে যেতে হবে কোনোদিন ভাবিনি। সবটাই আমার ভুল। আমি হয়তো তোমার যোগ্য নই, তাই হয়তো এমনটা হলো। সেদিন তোমার কথাগুলো কথা না বিষ ছিল, যেগুলো আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমাকে ভালোবাসার আমার কাছে কোনো কারণ ছিল না, আর ভুলে যাওয়ারও কারণ নেই। তাই তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তুমি আমার থেকে ভালো কাউকে পেলে হয়তো আমাকে ভুলে যাবে। আর আমাকে দেখে যেন পুরনো কথা যাতে না মনে পড়ে, তাই আর তোমার সামনে কোনোদিন আর আমার ভালোবাসা নিয়ে আসবো না। সেটা নিয়ে চিন্তা করো না। পায়েলগুলো দেওয়ার জন্যই সেদিন তোমার হাতটা ধরেছিলাম। আর সেদিন বুঝতে পেরেছিলাম তোমার হাত ধরার ক্ষমতা আমার কোনোদিন হবে না। পায়েলগুলো তোমার জন্য কিনেছিলাম, তাই রেখে দিলে খুশি হব। ভেবে নিও তোমার কাছে এটা আমার শেষ চাওয়া। ভালো থেকো। আর আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা খারাপ হলো, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করি আমার থেকে ভালো কাউকে নিজের জীবনে পাবে, যে আমার মতো জানোয়ার হবে না। ইতি, ইমন। ইরা চিঠিটা নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে বেশি যাকে ভালোবাসতাম সে আজ দূরে চলে গেল। কি করে বাঁচবো আমি? আমার আর বেঁচে থাকার অধিকার নেই। কেন বাঁচবো আমি? আর কার জন্যই বা বাঁচবো? আমি ভাবি আর ভাইয়া স্টেশনে বসে আছি। 30 মিনিট ধরে ট্রেন আসতে দেরি হচ্ছে। একটু পর ভাবির ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলার পর ভাবি চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? ইমন, ইরা না সুইসাইড করার চেষ্টা করছে। কি বলছো? ইরা কোথায় এখন? আম্মু ওকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো। আমরা সবাই হাসপাতালে গেলাম। অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। ভাবি আমার কাছে আসলো আর বলল, কাঁদিস না ভাই আমার। ভাবি, পাগলিটার কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। আমি তো ওর ভালো থাকার জন্য ওর থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যে এমনটা করবে। ভাবি, ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি ওর কাছে যাব ভাবি।
একটু পর ডাক্তার চেক আপ করছে। তুই চুপটি করে বস, আমি আসতেছি। ভাবির কথা শুনে কিছুটা হলেও স্বস্তি পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন আর বলল, আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারে, কিন্তু এক এক করে। সবাই দেখা করতে গেল। ভাবি আমাকে আগে যেতে বলল, কিন্তু আমি সবার পরে গেলাম। ইরা শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে ব্যান্ডেজ করা। দুজনেই চুপচাপ। ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমি ওর হাতের উপর হাত রাখলাম। ইরা চুপচাপ। দুজনের মুখে কোনো কথা নেই। কি বলবো ভেবে পাচ্ছি না। না, ওকে একটু রাগিয়ে দেখি। আমি কি চলে যাব? আসতে কে বলেছে? কেউ বলেনি। নির্লজ্জ এর মতো চলে আসছি। এখন ফিরে যাই। চলে যা, লাগবে না তোকে। আরে চিল্লাচ্ছ কেন? যাচ্ছি তো। উঠতে যাব, তখন দেখছি ইরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুখটা কি এদিকে ঘোরানো যাবে? না, যাবে না, চলে যা তুই, কারোর দরকার নেই আমার। সত্যি তো। ইরা চুপ, কান্না করছে। কি হলো? ইরা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। আরে এত কান্না কেউ করো কেন? চুপ কর, একদম কথা বলবি না। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিস তাহলে বুঝতে পারবি। তাহলে সেদিন বাজারে কি বললে? আসলে সেদিন তোমাকে সিনথিয়ার সাথে দেখে মাথা খারাপ হয়ে গেছিল, তাই আবল তাবল বলে ফেলেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি মাফ না করো তাহলে আমি আবার কিছু করে ফেলবো। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? অবশ্য আবার হাত কাটলে ভালোই হবে। কেন? তাতে তোমার ওজনটা যদি একটু কমে। যে মোটু তুমি। কি আমি মোটু? বলেই বুকে কামড়ে ধরলো। আরে আরে লাগছে তো, ছাড়ো। ছেড়ে দিল। এভাবে কেউ কামড় দেয়? ওসব বাদ দাও, এখন একটা কিস দাও তো। কি কিস? এখন না, বিয়ের পর। দিবা কিনা বলো। কেউ এসে পড়বে। তোর গুষ্টি কিলাই। বলেই ইরা আমাকে টান দিল। আমি ইরার উপর পড়ে গেলাম। ইরা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। 3 মিনিট পরে ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। ইরা আবার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এভাবে 3 বার কিস করলো। শেষমেশ ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। ইরা মুচকি মুচকি হাসতে লাগলো। আমি হাঁপাচ্ছি। এমন বারবার কেউ কিস করে? আমি কি জানি। এখনই দম বন্ধ হয়ে যেত। হইছে, ঢং বাদ দাও। আমি ইরার পাশে বসলাম। বিকেলের দিকে ইরাকে বাসায় আনা হলো। গাড়ি থেকে নামার সময় ইরা ডাক দিল, কি হলো? আমার কেমন যে লাগছে, মাথাটাও ঘুরছে, আমি হাঁটতে পারবো না। তো কি করব? কোলে করে নিয়ে যাও। কি বলছো ভাইয়া? ভাবি আছে তো। নিয়ে যাবে কিনা বল। ভাবি তখন আমার কাছে আসলো। কি হয়েছে? বাসায় চল। দেখো না আপু, আমার মাথাটা ঘোরাচ্ছে, কেমন যেন লাগছে। ওকে বলছি কোলে করে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছে না। একটা মেয়ে অসুস্থ, ওকে সাহায্য করা বাদ দিয়ে কি বলছিস? যা, উপরে নিয়ে যা। কথাটা বলে ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরা আমার গলা জড়িয়ে ধরলো। ইরাকে ওর বেডে শুয়ে দিলাম। তখন ইরা বলল, আমার পাশে শুয়ে পড়ো। না না, সবাই কি ভাববে? বলছি না শুয়ে পড়ো। ইরা জোর করে ওর পাশে শোয়ালো। আমার বুকে মাথা গুঁজে চুপ করে রইল। কিছুক্ষণ পর, ইমন, একটা কিস করি। না করি না। এখন না, এখন ঘুমাও। তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। আমি ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা ঘুমিয়ে পড়লো। রাতে ইরাকে খাইয়ে দিলাম। রাতেও ইরা ওর পাশে জোর করে শোয়ালো। ভাবিকে বললাম। ভাবি বলল, ইরা অসুস্থ, ওকে একা রাখা ঠিক হবে না। ভাইয়াও ভাবির সাথে নিল। মাঝরাতে, ইমন শুনছো? কি হলো? ছাদে যাব, চলো। রাত 1টা বাজে, এখন ছাদে গিয়ে কি করবা? চাঁদ দেখবো, চলো না। কাল গেলে হয় না? না হয় না, চলো এক্ষুনি। চলো। আরে আরে, আমি হাঁটতে পারবো না, কোলে নিয়ে যাও। ইরাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনে দোলনায় বসলাম। ইরা আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা চাওয়ার কিছু ছিল না মনে হয়। সময়টা এখানে থেমে যাক আমাদের এই মুহূর্তে। ইমন, আবার কি হলো? আর ছেড়ে যাবে না তো? যতদিন পর্যন্ত উপরে যে আছে তার ডাক না পড়ছে ততদিন পর্যন্ত আমি তোমার পাশেই আছি। একটা কথা বলবো? বলো। একটা কিস দিবা? আবার? দিবা না? যাও, তোমার সাথে আর কথাই নেই। আরে আমি কি বলছি দিব না? তাহলে দাও। ইরার কপালে একটা মায়া এঁকে দিলাম। এরকম করে কেউ কিস দেয়? তাহলে কেমন করে দেয়? দাঁড়াও দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো। ইরার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ইরার ঠোঁট আমার ঠোঁটের কাছাকাছি। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো।
ইরার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ইরা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ইরা আমাকে আমার কোলে মাথা রাখলো। দুজনে চন্দ্রবিলাস করতে লাগলাম। ভালোবাসায় প্রত্যেকটা মুহূর্ত একটা অদৃশ্য সম্পদ। ভালোবাসায় হারানোর কিছু নেই। সব সময় প্রকৃত ভালোবাসা হয় না, কিছু সময় মানুষ মোহের শিকার হয় আর সেটাকেই ভালোবাসা ভেবে বসে। প্রকৃত ভালোবাসায় শেষে গিয়ে শুধু থেকে যাবে দুটি মন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্রেমের কারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।